नमस्कार बंधुरा आमी श्रीपर्णा आमार भालो लागा थेके भालोबासार नतून आरेकटी ब्लगे आपनादेर जानाई स्वागत। पाहाड़ पाहाड़ेर पर समुद्र आमार पेछने समुद्र देखे बुझतेई पेरेछेन एखन आमी रयेछि पुरीते। दुर्गा पूजार समय गेछिलाम पाहाड़े बेड़ाते और काली पूजोय एलाम पुरीते। पुरीते एसे आमरा जे होटेले प्रत्येकबार उठी आमरा सेई होटेलेई उठेछि, होटेल बे प्रिमियाम ভিআইপি রোডে। তবে এবারে একটা ভীষণ মজার জিনিস ঘটেছিল। প্রথমে আমরা গিয়েছিলাম আপনার ওখানে পুরীতে একটা হোটেলে, যেখানে আপনার রান্না করবার কিচেন ফ্যাসিলিটি ছিল, কিন্তু একদম ভালো লাগেনি, বিশ্বাস করুন। সেই জন্য ভোর হতে না হতে পরের দিন আমরা মালপত্র গুটিয়ে নিয়ে চলে গেলাম আমাদের পুরনো আস্তানায়। অ্যাকচুয়ালি আমাদের হোটেল বদলানোর কারণটা হচ্ছে এই যে আমরা বে প্রিমিয়ামে কিচেনের সেটআপ আছে, বাট ওখানে রান্না করতে দেয় না। তো সেই জন্য আমরা এবারে খুঁজেছিলাম যে একটা ফার্স্ট ফ্লোরের মধ্যে কোনো একটা মানে হলিডে হোম টাইপের যদি পাওয়া যায়। সেটা পাওয়া গেছিল, কিন্তু সেটা না থাকার মতন উপযোগী ছিল না। সেই জন্য ভোর হতে না হতেই বেরিয়ে পড়লাম পুরীর রাস্তায় আমাদের নতুন আস্তানার খোঁজে। ভোরটা কি সুন্দর লাগছে, সবে মাত্র সূর্য উদয় হচ্ছে। এখন প্রায় 5:30 কিন্তু বেজে গেছে। এবারে ইচ্ছা আছে এই গোল্ডেন বিচে আসবার। আমি কিন্তু কোনোবারই আসিনি। পুরীর হোটেলে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এবারে আমরা যাচ্ছি আর একটা নতুন বাড়ি খুঁজতে। এয়ারবিএনবিতে আমি দেখেছিলাম যে অনন্যা পাম রিসর্ট বলে একটা প্রপার্টি আছে, যেটা আপনার প্রায় পুরীর একদম শেষ মাথায় সেই মোহনার দিকে ওখানে পড়ে। ওখানে আপনার 2 BHK ফ্ল্যাট, 1 BHK ফ্ল্যাট এই ধরনের প্রপার্টিগুলো রয়েছে। তো সেই এতে আমরা যাচ্ছি সেইটা দেখব বলে, যাতে পরের বার এসে আমরা ওখানে যেন থাকতে পারি। এয়ারবিএনবির বাড়িগুলো নিলে সুবিধা হয়, ওদের পুরো কিচেন সেটআপ থাকে, ফ্রিজ থাকে, গ্রাইন্ডার থাকে, অনেক কিছুই ওরা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস দেয়, যার জন্য আমাদের এত লাগেজ ক্যারি করার কোনো প্রয়োজন পড়ে না। সেই জন্য খেয়ে দিয়ে দুপুরবেলা 3টে নাগাদ আমি, আমার হাজব্যান্ড আর অর্ঘ্য বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট আস্তানার খোঁজে। চলুন যাই, আপনাদেরকেও দেখাই। পুরীও কিন্তু ভীষণ ভীষণ, বাঙালি মানেই পুরী, এমন কোনো বাঙালি নেই যে পুরী ঘুরতে আসেনি। কিন্তু পুরীতেও এত এদিক ওদিক হোটেল তৈরি হচ্ছে যে মানে চোখ ফেরালেই সেখানেই কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এর আগের ব্লগে পুরী যখন এসেছিলাম আমরা দোলের সময়, তখনও আপনাদের দেখিয়েছিলাম যে পুরীতে যে সমুদ্র রাস্তা থেকে কিন্তু আর সেভাবে দেখা যায় না, কারণ ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে। যখন আগের বারে এসেছিলাম গাছগুলো অনেক ছোট ছোট ছিল, তবুও ওপর দিক দিয়ে দেখা যেত। এবারে কিন্তু গাছগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে, যার ফলে সমুদ্র কিন্তু রাস্তা থেকে অত পরিষ্কার দেখা যায় না। আর এই যে পে অ্যান্ড ইউজ টয়লেট একদিকে কিন্তু ভালোই হয়েছে, কারণ পুরীতে যখন রথের সময় এত বিচটা নোংরা হয় না, মানে একটা মানে টয়লেট থাকাটা ভীষণ দরকার। মনটা পুরীতে আসার পর থেকেই ছানাপোড়া খাই করছিল। সেই জন্য প্রথমে আমরা ঠিক করলাম আগে ছানাপোড়া খাবো, তারপরে আমরা বাড়ি দেখতে যাব। ছানাপোড়া প্রথমে আমরা নৃসিংহ থেকে নিলাম, কিন্তু নৃসিংহে অনেক অল্পই পরিমাণ ছানাপোড়া ছিল, যার জন্য আমরা খেয়ে ঠিক মন ভরল না। সেই জন্য আবার পাশের গাঙ্গুরাম থেকে আবার ছানাপোড়া নিয়ে খাওয়া হলো। নর্থ বেঙ্গলে আমরা যে বৃষ্টি দেখেছি, মদনমোহনের আর সেই টেস্ট নেই, কিন্তু এখানে পুরীর মিষ্টির আর সেই টেস্ট নেই। যেরকম মানে মদনমোহন বিচে বসে খেলে যেরকম আমেজ একটা আসতো, সেই মদনমোহন আর নেই। মদনকে কেটেই দিয়েছে মোহনের সাথে। কোনটা কি না, এখানে আগে ছানাপোড়া খাই, তারপরে যাব বাড়ি খুঁজতে। তোমার এয়ারবিএনবিতে একটা বাড়ি আছে, ওটা জিজ্ঞেস করতে হবে, এই রাস্তাতেই পড়ে ওটা। দেখতে হবে।
একদম সমুদ্রের সি বিচে ধারেই পড়বে। কি গো খেলে না? মিষ্টি মিষ্টি খাবে না? এক প্রস্ত ছানাপোড়া খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড ফেজের ছানাপোড়া। একটা প্রথমেরটা ছিল 300 টাকা কেজি, এটা হচ্ছে 400 টাকা কেজি। এটা কিরকম আমার ঠিক ভালো লাগলো না। এটা গাঙ্গুরাম থেকে অর্ঘ্য গিয়ে নিয়ে এলো, বড্ড জল ভ্যাসকা টাইপের। পুরিটা মিষ্টি আর সেই টেস্ট কিন্তু সত্যি নেই। আগে ছানাপোড়া কিন্তু মুখে লেগে থাকতো। পুরীর মিষ্টির সেই টেস্ট থাকুক আর নাই থাকুক, কিন্তু পুরীর সমুদ্রের এই সৌন্দর্য আগেও যা ছিল এখনও তা একইভাবে বিদ্যমান, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর তার ধারে ধারে এই ঝাউবন যে তৈরি হচ্ছে তাও কিন্তু আরও শোভা পুরীর সমুদ্রের বাড়িয়ে দিচ্ছে। খুব সুন্দর লাগছিল, এত হাওয়া দিচ্ছিল যে ওখানে দাঁড়ালে এত আরাম লাগছিল কি বলবো। এবারে পুরীর ওয়েদার কিন্তু ভীষণ ভালো ছিল। আগেরবারেও কালী পুজোর সময় আমরা কিন্তু পুরী গিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। এবারে কিন্তু ভালো ওয়েদার। একটা বাড়ি খুঁজতে, যে যদি একটা বাড়ি মিরিকের মতন পাওয়া যায় সমুদ্রের ধারে তাহলে খুব ভালো হয় আর কি, যেখানে রান্না করার সুবিধা রয়েছে। আমরা যেখানে আসি সেটা মেরিন ড্রাইভ রোড থেকে অনেকটাই দূরে। সামনে যদি সমুদ্রের মানে হোটেলের সামনে যদি সমুদ্র দেখতে পাওয়া যায়, হাওয়াটাও লাগবে, ভাল লাগবে দেখতে। সেই জন্যই আরও একটা বাড়ি খোঁজার জন্যই বেরিয়েছি, যে এবারে হয়তো নয়, এবারে আমরা যেখানে প্রত্যেকবার এসে থাকি হোটেল বে প্রিমিয়ামে ভিআইপি রোডে, সেখানেই আছি। তো আমরা এই দিকটায় এসেছি যে যদি একটা কোথাও মানে যাকে অ্যালাউ করবে, গাড়ির পার্কিং থাকবে, এসি থাকবে, সমস্ত কিছু ক্রাইটেরিয়া যখন ম্যাচ করবে, তো সেই জন্যে আমরা এদিকটায় এসেছি খুঁজতে, মানে বাড়ি খুঁজতে এসেছি আর কি। তো আস্তে আস্তে আমাদের এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে, নতুন বাড়ি খোঁজা। দেখা যাক যদি পাওয়া যায় তাহলে তো কি আবাদ। মিরিকের মতনই এই আশা নিয়ে বেরোলাম যে যদি মিরিকের মতন ওরকম লেকের ধারে এখানেও একটা সমুদ্রের ধারে ছোট বাড়ি পাওয়া যায়। দেখা যাক। প্রথমে আমরা অনন্যা রিসর্টে যাব, তারপরে ফেরার সময় দেখব কোথায় কোথায় যদি আর কোনো প্রপার্টি থাকে। একদম মেরিন ড্রাইভ রোড দিয়ে একদম সোজা এসে রাইট সাইডে টার্ন নিলেই আপনি দেখতে পাবেন একটা বিশাল বড় কমপ্লেক্স রয়েছে এখানে। এই যে অনন্যা পাম বিচ রিসর্ট বা এরকম কিছু একটা। তো এখানেই আমরা গার্ডদের জিজ্ঞেস করলাম যে এখানে কি আলাদা করে আপনাদের সাথে কথা বলবো নাকি অনলাইনে যে রেট দিচ্ছে সেটাই। তো ওরা প্রথমে বললো যে অনলাইনে যে রেটটা দিচ্ছে সেটাই ওরা এখানে দেয়, কিন্তু তারপরে আমরা কথা বলতে ওরা সেটাকে বললো যে না ঠিক আছে আপনারা ফোনে কথা বলবেন তাহলে হয়ে যাবে। আর একটা জায়গায় আমরা গেলাম, হোটেল রাজ আছে আপনার মিত্রা ক্যাফের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে তার সামনে দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে একটু ভেতর দিকে। হোটেল রাজের একদম সামনেই আর একটা প্রপার্টিতে, এটা 2 BHK 6000 টাকা বললো পার ডে। আপনার দুটো ঘরেই এসি রয়েছে, কিচেন রয়েছে, গ্যাস, তারপরে ফ্রিজ রয়েছে, ডাইনিং টেবিল, সোফা সব কিছু সেট আপ রয়েছে, অ্যাকোয়াগার্ড রয়েছে, মিক্সার রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু ওই 6000 টাকা পার ডে। আর যদি 1 BHK ফ্ল্যাট হয় তাহলে আপনার 3000 টাকা 3500 টাকা এরকম নেবে। তো দেখা যাক নেক্সট টাইম আমরা যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাতে আমরা এসে উঠব। তো এই যে প্রপার্টিটা, এটার থেকে আমার মনে হয় অনন্যা পাম বিচ যেটা দেখলাম ওটা অনেক বেটার। এক তো জায়গাটা ভীষণই নিরিবিলি শান্ত, আর আপনার বেশ
জ্যাক বেশ বাইরে হেঁটে চলে বেড়াবে, এরকমও কিন্তু জায়গা আছে। তো দেখা যাক নেক্সট টাইম আমরা যখন আসবো তার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে যে কোনটা আমরা বুক করব। তবে চেষ্টা করব সমুদ্রের একদম কাছে থাকার। আর পরের দিনই যাওয়ার ছিল আমাদের মন্দিরে পুজো দেওয়ার, কিন্তু জানি না আজকে পুজো দেওয়া হবে। এখন বাজে 3:10। এবারে মনে হয় পুরীতে জগন্নাথ ঠিক টানে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, বাইরে থেকে দেখাবো। আর তারপর পুজো টুজো দেওয়া হোক, কিরম দিলাম না দিলাম সেসব কথা। এইসবের মাঝেই আর এক বিপত্তি, সেটা হচ্ছে অর্ঘ্য গিয়েছিল বাইরে কিছু জিনিস কিনতে, আর ওকে দিয়েছে একটা কুকুরে কামড়। এবার সে গেছে হসপিটালে টিটেনাস নিতে, আমরা তার পিছন পিছন গিয়ে ওকে নিয়ে তারপরে আমরা গেলাম মন্দিরে। প্রচণ্ড রোদ্দুর, আর এত দূরে দাঁড় করায় গাড়ি, যেই রাস্তাটা হাঁটতে হাঁটতেই জীবন আমাদের অষ্টাগত। মন্দিরে যাওয়ার আগেই আমার হাজব্যান্ড, ওই যে বললাম দোকান বাজার করতে তার বড়ই ভালো লাগে, তার আগে একটা স্মার্ট পয়েন্ট ছিল, সেখানে ঢুকে রাজ্যের কেনাকাটি করে তারপরেতে আমরা গেলাম মন্দিরে। তবে দুঃখের বিষয় জানেন, ওই যে বললাম জগন্নাথ হয়তো এবারে টানেনি, তাই মন্দিরের ভেতরে ঢুকেও মন্দিরের ভগবানের দর্শন কিন্তু এবারে আর হলো না। অনেকক্ষণ লাইনেও দাঁড়িয়েছিলাম, কিন্তু জাস্ট ভিড়টা যখন মানে গেটটা খোলার মুখে এমন ধাক্কাধাক্কি আরম্ভ করলো যে আমার না কিরম শরীরে অস্বস্তি হতে লাগলো। আমি বেরিয়ে চলে এলাম। ও ভীষণ রাগ করছিল যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি লাভ হলো, যে ঠাকুরই দর্শন করতে পারলে না, বেরিয়ে চলে এলে। সন্ধ্যাবেলা বেরিয়ে এসে মন্দিরের বাইরেটা ভীষণ সুন্দর লাগছে। বাইরে থেকেই জগন্নাথকে প্রণাম করলাম যে আবার যখন পরের বার আসবো তখন তোমাকে ভালোভাবে দেখে যাব। অ্যাকচুয়ালি আমাদের যিনি পান্ডা ছিলেন তাকে আমরা জানিয়ে যাইনি মন্দিরে, হঠাৎই চলে গিয়েছিলাম। পরে গিয়ে যখন ওনাকে ফোন করলাম তখন পান্ডা জানালেন উনি আর আজকে আসবেন না। তো সেই জন্যই আমরা ভাবলাম ঠিক আছে, যখন এসছি ঠাকুর দেখে তারপরে যাব। কিন্তু এমন অবস্থা, ভিড়ে ধাক্কাধাক্কি, যে সত্যি আমার এমন শরীর খারাপ করতে লাগলো, আমি মানে বাধ্য হলাম বেরিয়ে আসতে। ভিড় দেখেছেন, এটা পেছনের দিকের গেটের ভিড়। তো যাই হোক গে, আমরা বেরিয়ে হাঁটতে হাঁটতে মন্দির চত্বর থেকে আস্তে আস্তে এবার বেরিয়ে গেলাম। ছানা পোড়া কালকে দুপুরবেলা খেয়েছিলাম, আজকে সকালবেলা তো ব্রেকফাস্টে ছানা পোড়া এনেছিল, আর আজকেও ছানা পোড়া খেয়ে তবেই কিন্তু হোটেলে ফিরব। মন্দিরটা এত সুন্দর বাইরে থেকে সাজানো গোছানো, তো কিন্তু ভেতরে এমন এমন ধাক্কা ধাক্কি অসভ্যতামি আরম্ভ হয় না, সত্যি বলছি এই জিনিসগুলো কিন্তু একদম ঠিক নয়। ঠাকুর দর্শন হলো না, সেই জন্য মনটাও ভালো নেই, বড় মনটার মধ্যে খুঁতখুত 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 করছে। তবে মনে একটা বিশ্বাস এই যে ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। পশ্চিম গেট থেকে মন্দিরের আমরা আস্তে আস্তে চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে একদম উল্টো দিকে, যে মেন গেটের উল্টো দিকে একটা সরু গলি আছে, ওইটা দিয়ে খানিকটা হেঁটে যাওয়ার পরেই আমরা পেয়ে যাব টোটো বা অটো হোটেলে ফেরার জন্য। আজকে কালী পুজো, এখানে প্রচণ্ড বাজি ফাটছে, মানুষজন তো প্রায় ঘাড়ের ওপর উঠে বাজি ফাটাতে পারলে বেঁচে যায়, এরকম অবস্থা। কত বড় বড় প্যাকারি নিয়ে যাচ্ছে দেখো, হয়তো বাজি করানোর জন্য, আর নয়তো বা ওনাদের কোনো ফেস্টিভ্যাল আছে সেই জন্য হয়তো এত বড় বড় প্যাকাটি নিয়ে যাচ্ছে। উঠে পড়েছি টোটোয়, আস্তে আস্তে চললাম আমরা আমাদের হোটেলে। হোটেলের সামনে কি সুন্দর বাজি পোড়ানো হচ্ছে। রাত্রি 12টা বাজে এখন, কিন্তু বাজি পোড়ানো পুরীতে কম না। আজকের ব্লগে আর কিছু সেরম দেখানোর নেই। সবাইকে জানাই শুভ দীপাবলি, ঈদ প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, খুব আনন্দে থাকবেন। আসি, নমস্কার।